আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে কোনো শিক্ষক শিক্ষার্থী যারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন, আমি প্রার্থনা করছি আল্লাহর কাছে যেন আপনাদের উপরে রহমত বরকত নাজিল হোক। এই করোনা মহামারীতে এসএসসি 2021 ব্যাচের পরীক্ষার্থীদের প্রস্তুতি হিসাবে যে অ্যাসাইনমেন্ট, সেটার তৃতীয় ফিজিক্সের 136 বিষয় কোডের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টে একটা সাধারণ এবং খুব স্বাভাবিক একটা সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আমার আঙ্গিকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা যারা বা আপনারা যারা এই প্রশ্নটার সলভ বা সমাধানের সাথে জড়িত, এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের মিশ্রণে এই প্রশ্নটা করা হয়েছে। অর্থাৎ বিষয় কোড 136-এর ফিজিক্সের অ্যাসাইনমেন্ট 3, যেটা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে পরিগণিত হবে, সেই অ্যাসাইনমেন্টের একটা 75 কেজি ভরের বস্তুকে 40 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে এবং 40 মিটার উচ্চতায় থাকা অবস্থায় ও মুক্তভাবে ছিল। সুতরাং এখানে যে কনসেপ্ট, এই কনসেপ্টের মধ্যে আমাদের একটু মনে রাখা লাগবে যে এখানে যে রুব্রিক্সটা দেওয়া আছে, আমার সামনে আছে, অ্যাসাইনমেন্টটা তোমাদের কাছেই আছে। সো অ্যাসাইনমেন্টের নম্বর, অধ্যায় শিরোনাম লেখা আছে, যে অধ্যায় 3 এবং অধ্যায় দ্বিতীয় অধ্যায় গতি, এটা লেখা আছে। সুতরাং এই যে তৃতীয় অ্যাসাইনমেন্ট, এই তৃতীয় অ্যাসাইনমেন্টে এই যে রুব্রিক্স, সেই রুব্রিক্সে আমরা 4টা যে প্রশ্ন ক, খ, গ, ঘ, এই কয়ে মার্ক 2, খয়ে 2, গয়ে হচ্ছে 4 আর ঘতে হচ্ছে 2 মার্কের জন্য আমাদেরকে একটা প্রবলেম সলভ করতে হবে। তো প্রবলেম সলভ করার আগে একটু বলে নিচ্ছি, এটা খুব সাধারণ স্বাভাবিক একটা বিষয়। তুমি একটা জিনিস মনে রাখো, কোনো স্টুডেন্ট যারা তোমরা দেখছো, এই অ্যাসাইনমেন্টটা তুমি একাই যথেষ্ট সলভ করার জন্য। আমার ভিডিও না দেখলেও হবে, আমি তারপরে ব্যাখ্যা করে দিচ্ছি যে আসলে কিভাবে চিন্তা করা যাইতে পারে। এই চিন্তাটা খুব সোজা, কারণ তোমরা সেকেন্ড চ্যাপ্টারে তোমরা যখন গ্যালিলিওর সূত্র পড়ছো, গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা মুক্তভাবে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে 3টা সূত্র ছিল। প্রথম সূত্র হচ্ছে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা চিন্তা করি, v is proportional to t ছিল, অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক। আরেকটা ছিল h is proportional to t স্কয়ার, সময়ের বর্গের সমানুপাতিক। সেখান থেকে আমরা কিছু সূত্র পাই, সেটা হচ্ছে v equal u plus gt, তোমরা জানো, h equal to ut plus half gt স্কয়ার এবং v স্কয়ার equal u স্কয়ার plus 2gh। এই 3টা সাধারণ সূত্র বাংলাদেশের সব স্টুডেন্ট জানে বলে আমি বিশ্বাস করি। চতুর্থ নাম্বার যে অধ্যায়টা, কাজ ক্ষমতা শক্তি, এটার মধ্যে কি ছিল? আমরা জানি শক্তির অনেকগুলো রূপ আছে, তার মধ্যে যান্ত্রিক শক্তির 2টা রূপ ছিল। একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তি বা স্থিতিশক্তি, গতিশক্তি। বিভব শক্তি কি? কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান থেকে তাকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে আনলে বস্তুর ভিতরে যে শক্তিটা সঞ্চিত হয়, এটা বিভব শক্তি, which is EP, potential energy, অথবা V দিয়ে প্রকাশ করা হয়। সো V equal mgh, এটা জানা আছে। আর গতিশক্তিকে টি দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা আমরা ই কে দিয়ে প্রকাশ করতে পারি, which is kinetic energy is equal to half mv square। এতটুকু কনসেপ্ট সবার কাছে জানা। তো প্রথম যে প্রশ্ন করেছে, সেই প্রশ্ন অনুসারে বলেছে যে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত। এই তো। তো আমি যদি এখন চিন্তা করি যে ক নং প্রশ্নের উত্তর বা ক নং যে দেওয়া আছে, যে খুব, আমি যদি একদম এটা যদিও এত বিস্তৃত ভাবে লেখার দরকার নেই, আমি জাস্ট বলছি যে দেয়া আছে বস্তুর ভর 75 কেজি। এখন অ্যাসাইনমেন্টে তোমাদের বাংলায় লেখা যে 75 কেজি, 7-5 কেজি, 40 মিটার। তোমরা চাইলে পুরো অ্যাসাইনমেন্টটা বাংলায় লিখতে পারো, বাংলা সে অক্ষরে লিখতে পারো, আবার ইংরেজিতেও লিখতে পারো। বাট আমি বলবো যেহেতু অ্যাসাইনমেন্টে বাংলায় লেখা আছে, আমি সেভাবে বাংলায় বলার জন্য, বাংলায় লেখার জন্য তোমাদেরকে সাজেস্ট করব। বাট আমি এখানে ইংলিশে বলে দিচ্ছি যে এম হচ্ছে 75 কেজি এবং আমার যে হাইট, সেই হাইট সেটা ভূমি থেকে, সেটা মাটি থেকে কত, 40 মিটার উচ্চতায়। দেখুন, ভূমি থেকে যদি 40 মিটার উচ্চতায় হয়, তাহলে আমি কি বলতে পারি যে বস্তুটার বিভব শক্তি, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি অথবা ইপি দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে আমি বলবো যে 40 মিটার উচ্চতায়, হ্যাঁ, 40 মিটার উচ্চতায় বিভব শক্তি অথবা ইপি, বিভব শক্তি ইপি কত, এম জি এইচ। এটা আমরা সবাই জানি। সুতরাং এখন যদি আমি বলি যে ঠিক আছে 40 কেজি 75 কেজি 40 মিটার, তাহলে এম হচ্ছে 75 কেজি ইন্টু 9.8 ইন্টু 40 মিটার। এটা সবার জানা, যেটা হবে 29,400 জুল। সুতরাং এটা হচ্ছে 29400 জুল। এখন যদি 40 মিটার উচ্চতায়
আমি যদি হিসাব করতাম যে 40 মিটার উচ্চতায় পাথরটির গতি শক্তি, সুতরাং আমি জানি যে পাথরটি যখন ছিল এটাকে টি দিয়ে প্রকাশ করা যাইতে পারে, যেহেতু বইয়ের মধ্যে টি আছে, অনেকে ই কে দিয়েও লিখতে পারে, নো প্রবলেম। তো টি ইকুয়ালস টু কি হবে, হাফ এম ভি স্কয়ার। এখন যেহেতু 40 মিটার উচ্চতা থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ ওই অবস্থায় তো বস্তুটার কোনো বেগ ছিল না, বেগ শূন্য ছিল, তো আমি লিখতে পারি যে হাফ ইন্টু 75 ইন্টু 0 স্কয়ার which is 0 জুল। তার মানে 40 মিটার উচ্চতায় বস্তুটা কি বলছে, মোট শক্তি কত। তা 40 মিটার উচ্চতায় বস্তুটার মোট শক্তি হচ্ছে এই যে ইপি প্লাস টি, এটা হচ্ছে 29,400 জুল, যেহেতু জিরো এখানে নাই। অর্থাৎ এটা খুব স্বাভাবিক একটা বিষয়, যেহেতু 40 মিটার উচ্চতায় বস্তুটার কোনো গতি শক্তি ছিল না, সুতরাং মোট শক্তিটা হবে বিভব শক্তি। এ হচ্ছে কয়ের অ্যান্সার, সিম্পল। তুমি যদি বলো যে বাংলায় লিখবা, তুমি বাংলায় লিখো, এটা 75 হবে, এটা 40 হবে, 75 গুণ 9.8 ইন্টু 40, বাংলায় লিখো 29,400 জুল, নো প্রবলেম। এটাকে কোন অক্ষরে তুমি লিখলে এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে তুমি কনসেপ্টটা বুঝলা কিনা, এবং এই কনসেপ্ট বাংলাদেশের সকল স্টুডেন্টের অন্ততপক্ষে জানা আছে, এটা আমি আবারও বিশ্বাস করি। খ নম্বর কোশ্চেনে কি বলছে হচ্ছে যে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। তো এখানে একটু ব্যাখ্যার দরকার আছে। ব্যাখ্যাটা কেমন এখানেই বোঝা যাচ্ছে, যে আমরা লিখব খ নং প্রশ্নের উত্তর, অথবা খ। আমরা জানি যে এখানে বস্তুটির যান্ত্রিক শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টিকে বোঝানো হয়েছে। তার মানে কি, বস্তুটি 40 মিটার উচ্চতায় ওঠাইতে যে পরিমাণ কাজ করতে হয়েছে, সেই পরিমাণ কাজ ওর ভিতরে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। হ্যাঁ, এখন আমি যদি এইটা ব্যাখ্যা করি, এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের একটা সিম্পল এক্সাম্পল, মানে উত্তর। এখন আমি যদি বলি যে তাহলে খ নম্বর কোয়েশ্চেনটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, তো খ নম্বর কোয়েশ্চেনে আমি বলতে পারি যে বস্তুটিকে যেহেতু 40 মিটার উচ্চতায় ওঠানো হয়েছে, 75 কেজি ভরের একটি পাথরকে 40 মিটার উচ্চতায় ওঠানো হয়েছে, সুতরাং এখানে যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি। সুতরাং বস্তুটিকে ভূমি থেকে 40 মিটার উচ্চতায় ওঠাতে যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটা হচ্ছে কৃত কাজ। তো কৃত কাজ W, তো W ইকুয়াল টু কি, F মানে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে এবং সে যে পরিমাণ উচ্চতা উঠেছে, সো ইট ইজ 40 মিটার। তো আমরা কি লিখতে পারি, আমি লিখতে পারি যে F মানে হচ্ছে mg, সুতরাং mgh। এই mgh ওর ভিতরে বিভব শক্তি রূপে সঞ্চিত হয়েছে। যেহেতু আমি এটাকে বস্তুটাকে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করে তাকে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠিয়েছি, অর্থাৎ পাথরটিকে যেহেতু আমি 40 মিটার উচ্চতায় উঠিয়েছি, সুতরাং 40 মিটার উচ্চতায় ওর ভিতরে যে শক্তিটা সেটা ইপি ইকুয়ালস টু এমজিএইচ বা ইপি হিসাবে বা বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। আর যদি আমি গতি শক্তির কথা চিন্তা করি, তো গতি শক্তি যেহেতু ওর কোনো গতি ছিল না, হ্যাঁ, সুতরাং আমি এটা বলতে পারি যে টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। যেহেতু বস্তুটির কোনো গতি ছিল না, সুতরাং 40 মিটার উচ্চতায় বস্তুটির সমস্ত শক্তি বিভব শক্তি রূপেই সঞ্চিত থাকবে, এখানে কোনো গতি শক্তি থাকবে না। ক্লিয়ার? যেহেতু 40 মিটার উচ্চতায় বস্তুটার কোনো গতি ছিল না, সুতরাং গতি শক্তি হচ্ছে 0, সমস্ত শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। এই হচ্ছে ব্যাপার। ওকে, এবার যদি আমি গ নাম্বারে চিন্তা করি, আচ্ছা গ নাম্বারে কি বলেছে, গ নাম্বারে বলেছে গ নং প্রশ্নের উত্তর, এটা ছিল ক। আচ্ছা এবার আমি যদি বলি গ নং প্রশ্নের উত্তর, গ নং প্রশ্নের উত্তরে বলেছে, আমি একটু জাস্ট একটু এঁকে রাখছি, যে এখানে বলেছে যে বস্তুটাকে প্রতি 10 মিটার পর পর, তোমাদের কাছে কোয়েশ্চেনটা আছে যে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে, মুক্তভাবে তার মানে এখানে গ্যালিলিওর সূত্রটা অ্যাপ্লিকেবল, মুক্তভাবে বিনা বাধায় প্রতি 10 মিটার পর পর বস্তুটির বিভব সময় গতিশক্তি এবং সময় বিভব শক্তি দুটি রেখাচিত্র অঙ্কন করতে হবে এবং অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করতে হবে। আচ্ছা ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা সময় গতি শক্তি বের করা লাগবে আগে, তাহলে আমার সময় এবং গতি শক্তি দুইটা হচ্ছে আমার টার্গেট। তো কিভাবে বের করব? আমি যদি চিন্তা করি 40 মিটার উচ্চতা, একদম 40 মিটার উচ্চতায়, আমি গ নম্বর কোশ্চেনের উত্তর, আমি গ এর এক চিন্তা করলাম যে 40 মিটার উচ্চতায়
40 মিটার উচ্চতায় বিভব শক্তি কত? এটা খুব সহজ, mgh, একটু আগে আমি করেছি, সেটা হচ্ছে 75 কেজি ইন্টু 9.8 ইন্টু 40 মিটার, which is 29,400 জুল, 29,400 জুল। এবং ওই উচ্চতায় 40 মিটার উচ্চতায় আমি যদি গতিশক্তি হিসাব করি তাহলে এটা হচ্ছে হাফ mv স্কয়ার ইজ ইকুয়াল টু 0 জুল, রাইট? এবং সময়, আমি যদি সময় চিন্তা করি এখন যে সময়, তাহলে আমি প্রথমে ধর এটাকে আমি চিন্তা করলাম EP1, এটা T1, এটা হচ্ছে স্মল t1। সময়টা কত? সময়টা হচ্ছে 0 সেকেন্ড। তার মানে আমার কিছু ডেটা আমি পাইলাম। তো ডেটাগুলো আমি ধরো একটু চিন্তা করে রাখলাম যে প্রত্যেকটা বিন্দুতে আমি ভাববো। তা আমি যদি ধরি এটা হচ্ছে এ বিন্দু ধরলাম, এই বিন্দুতে আমার বিভব শক্তি EP কত? এটা হচ্ছে 29,400 জুল। আমার গতি শক্তি কত? 0 জুল। আমার টাইম T1 হচ্ছে 0 সেকেন্ড। 40তম মানে 40 মিটার উচ্চতায়, এই হচ্ছে কথা। এখন ধরো আমি যদি এরপরে পরের 10 মিটারকে একটু আলাদাভাবে চিন্তা করি, তাহলে আমাকে চিন্তা করতে হবে এটা 1, এটা হচ্ছে 2। এখন আমি লিখব প্রথম 10 মিটার অতিক্রম কালে, প্রথম 10 মিটার অতিক্রম, প্রথম 10 মিটার অতিক্রম কালে। এখন এই যে প্রথম 10 মিটার যে ও অতিক্রম করবে, যদি অতিক্রম করে তাহলে সে কোথায় আসলো? এই যে এখানে। যদি এখানে আসে, সে ভূমি থেকে কত উচ্চতায়? ভূমি থেকে 30 মিটার উচ্চতায়। এইটা আমি একটু লিখে দিব যে ভূমি থেকে 30 মিটার উচ্চতায়, এটা আমি লিখবো। তার মানে প্রথম 10 মিটার অতিক্রম কালে ও যখন ভূমি থেকে 30 মিটার উচ্চতায় থাকবে, তখন বস্তুটার ইপি কত? তখন আমি হিসাব করি যে এই অবস্থায় বস্তুর বিভব শক্তি বা পাথরের বিভব শক্তি, তার মানে আমরা বিভব শক্তি চিন্তা করতেছি যে ইপি ইজ ইকুয়াল টু mgh, রাইট? এই এইচটা কত? সে ভূমি থেকে কত উচ্চতায় আছে? 30 মিটার। তাহলে বস্তুটা যখন এইখানে থাকবে, সেই মুহূর্তে ধরলাম বি বিন্দুতে ও যখন আসলো, ও তখন কত মিটার অতিক্রম করলো? ও এখান থেকে যেখানে আসলো ও 10 মিটার অতিক্রম করছে। তাহলে mgh কত হবে? সে মাটি থেকে আসে 30 মিটার উপরে, তার মানে এটা হচ্ছে 75 ইন্টু 9.8 ইন্টু h হচ্ছে 30। এই হিসাবটা মাথায় রাখা লাগবে। সুতরাং এটা হচ্ছে 30, তার মানে এটা হচ্ছে 22,050 জুল। হিসাব করলে এরকম হওয়ার কথা, 22,050 জুল। আচ্ছা, এইবার যদি আমি ওর গতি শক্তি হিসাব করি, কখন? যখন সে 10 মিটার নিচে নামবে। 10 মিটার, তাহলে 10 মিটার নিচে নামলে আমি জানি যে সূত্রটা হচ্ছে হাফ mv স্কয়ার, রাইট? তো হাফ mv স্কয়ার মানে কি? হাফ ইনটু mv স্কয়ারের সূত্র হচ্ছে u স্কয়ার প্লাস 2g। এইবারও কতটুকু নিচে নামলো? 10 মিটার। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে x। কেন? কারণ ও 10 মিটার অতিক্রম করেছে। তো আমি এখন এই জায়গার মধ্যে লিখে দিব যে একটা ব্র্যাকেট, যে এখানে লিখবো হচ্ছে যে x is equal to 10 মিটার। সো এই x equals to 10 মিটার, এটা আমি এখন হিসাব করব না। ধর আমি এখানে না লিখে যদি আমি পরের চিন্তাটা করি, যে ঠিক আছে যখন মান বসাবো, ওকে, সো হাফ m, u এর মান এখন 0 হবে কারণ আদিবেগ 0 ছিল। সুতরাং 2gx, ধর আমি এখানে লিখলাম যে u ইকুয়াল 0। এখন আমার 2 কাটা থাকতেছে mgx। তো এই mgx টা কত? এই mgx হচ্ছে 75 কিলো 9.8 ইনটু 10। সো আমি যদি এটা হিসাব করি যে 75 ইনটু 9.8 ইনটু 10 হিসাব করলে 7,350। তার মানে এখানে আসতেছে 7,350 জুল। এটা কি?
এটা হচ্ছে 10 মিটার আসার পর, যেহেতু বস্তুটা 10 মিটার অতিক্রম করেছে, 10 মিটার আসার পরে বস্তুটার গতিশক্তি এত, কারণ সে এখন গতিপ্রাপ্ত হবে, কারণ সে নিঃসন্দেহে একটা বেগ আছে, সে 10 মিটার আসছে। এখন এই 10 মিটারটুকু আসতে ওর কত সময় লাগছে, এই সময় বের করবো আমরা কেমনে? গ্যালিলিও সূত্র থেকে আমরা জানি, তৃতীয় সূত্রটা কি ছিল, h ইকুয়ালস টু ইউটি, মানে আমরা যদি সূত্র হিসাব করি h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, সেটা যদি হিসাব করি তাহলে সময় 10 মিটার অতিক্রম করতে, হ্যাঁ, t2 সময় লাগলে, যদি t2 সময় লাগে, তখন আমি হিসাব করতেছি x ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কেন x? কারণ x মিটার অতিক্রম করেছে, এই x মিটার অতিক্রম করেছে, এইচটা হবে x এখানে। তো যদি এইটাই হয়, আদিবেগ হচ্ছে 0, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার, তাহলে জিটি স্কোয়ার মানে হচ্ছে 2x। তো যদি এরকম হয় যে জিটি স্কোয়ার মানে হচ্ছে 2x, তাহলে t এর মান হচ্ছে রুট ওভার 2x বাই জি। রুট ওভার কত? 2x বাই জি। একটু দেখো হিসাবটা, রুট ওভার 2x বাই জি। এখন 2x কত? x ইকুয়ালস টু হচ্ছে 10 মিটার, যেহেতু এখানে আমরা জানি যে x ইকুয়ালস টু হচ্ছে 10 মিটার, তাহলে 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 9.8 যদি আমি হিসাব করি, তাহলে এটা t2 সময়, তাহলে এটা হচ্ছে আমার t2, এটা হচ্ছে t2। সুতরাং আমার t2 হচ্ছে, অর্থাৎ ওই 10 মিটার আসতে ওর টাইম লাগতেছে 2 ইন্টু 10 which is 20 divided by 9.8, root answer which is 1.43 সেকেন্ড। তার মানে এইটা হচ্ছে 1.43 সেকেন্ড প্রথম 10 মিনিটের জন্য, 10 মিটারের জন্য। তো প্রথম 10 মিটারের জন্য হিসাবটা খুব সোজা। আচ্ছা, ও যখন পরের 10 মিটার আসবে, অর্থাৎ এই জায়গায় আসবে, এখান থেকে এখানে আসবে, তার আসার আগে আমি কয়টা ডেটা পাচ্ছি? 2টা ডেটা। কি কি? এই বিন্দুতে আমার ইপি হচ্ছে 22,050, সুতরাং এটা হচ্ছে 22,050 জুল। এখানে বিভব শক্তি আছে, এখানে গতি শক্তি ইকে বা টি, আচ্ছা ইকে লিখলাম, ইকে হচ্ছে কত? 7,350 জুল, এবং ওর টাইম লাগছে 1.43 সেকেন্ড। 1.43 সেকেন্ড টাইম লাগছে। এখন আমি যদি 3 নম্বর অংশটাতে আসি, যে দ্বিতীয় 10 মিটার, তাহলে আমি ঠিক পরে এইভাবে চেঞ্জ করে লিখবো। পরের লাইনগুলো হবে এরকম, তোমাদের লিখতে হবে, আমি একটু শর্ট লিখছি, যে দ্বিতীয় 10 মিটার অতিক্রম কালে, তাহলে ও যখন দ্বিতীয় 10 মিটার অতিক্রম করবে, সে ভূমি থেকে কত উপরে থাকবে? 20 মিটার। ভূমি থেকে 20 মিটার উচ্চতায় থাকবে। 20 মিটার উচ্চতায় থাকলে বিভব শক্তি ইপি হবে mgh, এটা সেম থাকবে, এই 30 এর জায়গায় হবে হচ্ছে 20। যদি 30 এর জায়গায় 20 হয়, এখানে আর 22,050 হবে না, এখানে হবে 14,700 জুল। গুণ করলে এরকম হবে। সো এটা হচ্ছে 14,700 জুল। তাহলে ও যখন ভূমি থেকে 20 মিটার উচ্চতায়, তাহলে সে গতিশক্তি কত হবে? এই x এর মান তখন 10 থাকবে না, এই সব সেম থাকবে। তখন গতিশক্তি ek ইকুয়ালস টু, ডাইরেক্ট আমি লিখবো এখানে ek ইকুয়ালস টু mgx। তখন আমি লিখবো ek ইজ ইকুয়াল টু mgx, কারণ আমি একটু আগে লিখছি যে হাফ mv স্কয়ার কিভাবে mgx হয়। তো এই ক্ষেত্রে আমার mgx কত? আমার mgx হচ্ছে, এটা হচ্ছে 75, এই g এর মান হচ্ছে 9.8, এবং x সে কতটুকু নিচে আসছে? দ্বিতীয় 10 মিটার, অর্থাৎ ভূমি থেকে 20 মিটার। এই দ্বিতীয় 10 মিটার অতিক্রম কালে, তখন এখানে একটু ব্র্যাকেটে লিখে দেওয়া যাবে যে মোট 20 মিটার। আমি যখন এখানে লিখব যে দ্বিতীয় 10 মিটার অতিক্রম কালে, ব্র্যাকেটে লিখব যে মোট 20 মিটার এবং ভূমি থেকে 20 মিটার উচ্চতায়, তখন এখানে হবে 20, এবং 20 হিসাব করলে একই আসতেছে ভ্যালু। তো ভ্যালু কত আসবে? এই ভ্যালু আসবে হচ্ছে 14,700 জুল। এবং এই 14,700 জুল আসতে টাইম কত লাগছে?
সময়, সময় এখন আমি ধরো t3 চিন্তা করলাম, t3, তাহলে এই t3 সূত্রটা হচ্ছে এই যে এখানে যে √2x ডিভাইডেড বাই g, এই যে এখানে যা আছে তাই, তো 2x ডিভাইডেড বাই g যদি হয় তাহলে √2 ইনটু ax এর মান 29.8, সুতরাং এখানে এটা যে টাইম লাগবে সেটা হচ্ছে 2.02 সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে 2.02 সেকেন্ড। এটা হচ্ছে আমার দ্বিতীয় 10 মিটার অতিক্রম করার সময় এই অবস্থাটা হবে। ওকে, তার মানে এখানে আমাকে একটু কনসেপ্টটা হচ্ছে সিম্পল। তার মানে এই অবস্থায় ইপি আর ইকে সমান কত? 14,700 জুল, একই। এবং টাইম কত লাগতেছে? টাইম লাগতেছে 2.02 সেকেন্ড। এবারও যখন তৃতীয় 10 মিটার আসবে, অর্থাৎ ও যখন এখান থেকে এখানে আসবে তৃতীয় 10 মিটার, তাহলে আমার এটা হচ্ছে গয়ের 4 নম্বর অংশ। যে এবার আমার দ্বিতীয় থাকতেছে না, আমার এবার থাকতেছে যে তৃতীয় 10 মিটার, অর্থাৎ মোট 30 মিটার অতিক্রম কালে ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি ইপি ইকুয়ালস টু mgh, তখন এখানে এই 20 এর বদলে হবে হচ্ছে 10, তাহলে সে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে এবং কত মিটার অতিক্রম করেছে? 30, তার মানে এখানে হবে তখন 30। সুতরাং তখন আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, কি হবে? তখন হবে 7,350 জুল, আর এখানে হবে 22,050 জুল। সিম্পল। একটু দেখো খেয়াল করে পারা যায় কিনা। যদি পারা যায় তাহলে আমার সময় এই তৃতীয় 10 মিটার অর্থাৎ টোটাল 30 মিটার আসতে যে টাইম সেটা হচ্ছে t4। তো t4 এর ক্ষেত্রে tx যদি হিসাব হয় তাহলে সে কয় মিটার আসছে? 30 মিটার, তাহলে এখানে হবে 30। যদি 30 হয় তাহলে এখানে মানটা একটু চেঞ্জ হবে, এখানে হবে 2.47 সেকেন্ড, 2.47 সেকেন্ড। এটা কোন অবস্থানে? এই 4 নম্বর অবস্থানে। সুতরাং এইখানে যখন বস্তুটা আসবে তখন বস্তুটার ইপি হচ্ছে 7,350 জুল, ইকে হচ্ছে, তোমরা চাইলে এটা টিও লিখতে পারো, সমস্যা নেই, হচ্ছে ইকে হচ্ছে 22,050 জুল এবং টাইম t4 হচ্ছে, একটু টাইম লাগবে, 2.47 সেকেন্ড। এই t4 কিন্তু এই 10 মিটারের জন্য না, এই 30 মিটারের জন্য টোটাল টাইম। ওকে, এবার যদি আমি চতুর্থ যে সময়টা যখন সে একেবারে ভূমিতে থাকবে, একেবারে যখন ভূমিতে থাকবে তখন আমি কি লিখবো? যে চতুর্থ 10 মিটার, চতুর্থ 10 মিটার অতিক্রম কালে, চতুর্থ 10 মিটার অতিক্রম কালে, অর্থাৎ বস্তু যখন ভূমিতে, তখন আমরা এটা লিখবো যে বস্তু যখন ভূমিতে বা পাথরটি যখন ভূমিতে, বস্তু যখন ভূমিতে, যদি এটাই হয় তখন ইপি কি হবে? বস্তু ভূমিতে থাকলে এইচ এর মান কত? 0, সে মাটি থেকে কোথায় আছে? মাটিতেই আছে, তখন এইখানে আর 10 হবে না, তখন হবে 0, এই হচ্ছে 0। যদি 0 হয় তাহলে টোটাল বিভব শক্তিটাই হচ্ছে 0 জুল, কারণ আর তো কোনো ভ্যালু নাই এখানে, 0 জুল। এবং সে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে? 40 মিটার, তখন এখানে হবে 40। যদি 40 মিটারই হয় তাহলে আর এখানে 22,050 হচ্ছে না, হচ্ছে কত? 29,400 জুল। তার মানে এটা হচ্ছে 29,400 জুল। তার মানে টাইম কত লাগবে? এবার আমার সময় লাগবে হচ্ছে t5 এবং এখানে 30 এর জায়গায় হয়ে যাবে 40। যদি 40 হয় তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 2.85 সেকেন্ড, অর্থাৎ এখানে 47 থাকবে না, এখানে থাকবে হচ্ছে 2.85 সেকেন্ড। তাহলে আমি কি কি ডেটা পাচ্ছি? এই যে এখানে আমার ইপি এর মান হচ্ছে 0, ইকে এর মান হচ্ছে 29,400 জুল এবং আমার t5 হচ্ছে 2.85 সেকেন্ড। তার মানে
40 মিটার উচ্চতা থেকে প্রতি 10 মিটার পর পর আমরা এই ডেটাগুলো পাচ্ছি এবং খুব ইজিলি বোঝা যাচ্ছে যে প্রতি 10 মিটার এটা রিভার্স হচ্ছে, অর্থাৎ বিভব শক্তিটা আস্তে আস্তে কমতেছে, গতি শক্তিটা আস্তে আস্তে বাড়তেছে। প্রবলেমটা হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে, এখন আমাদেরকে দুইটা গ্রাফ আঁকাইতে হবে গ নাম্বারে। একটা হচ্ছে সময় গতি শক্তি গ্রাফ আর একটা হচ্ছে সময় বিভব শক্তি গ্রাফ। আমি এখন দুইটাকে একসাথে আলোচনা করে দিচ্ছি, একটু মাথায় রাখতে হবে। এখানে এটা মুছে দিলাম, কারণ এই ক্যালকুলেশন করার পরে আমি ডেটা পেয়ে গেছি। এখন আমি হচ্ছে ইসেতে যাব, গ্রাফে যাব। এখন গ্রাফ আঁকানোর সময় তোমাদের একটু মনে রাখা লাগবে যে এই গ্রাফটাতে সময় এবং যে শক্তির মান দেওয়া আছে এটাগুলো একটু চেঞ্জ আছে। কেমন চেঞ্জ খেয়াল করো। এখানে আমি ধরো একটা শক্তির মান হিসাব করলাম যে এইটা, এবং আমার টাইম হচ্ছে এইটা। সুতরাং আমার এই অ্যাক্সিসে আমি লিখবো হচ্ছে সময় সেকেন্ড এককে, আর এখানে লিখবো হচ্ছে শক্তির পরিমাণ, শক্তির পরিমাণ। এখন আমি আসি, আমার টাইম গুলা কি কি। আমার 4টা টাইম আছে, মানে 0 to 0 এখানে আমার 4টা টাইম আছে। এখন আমি যদি 4টা টাইম চিন্তা করি, কিভাবে ভাববো? প্রত্যেকটা টাইমের ডিফারেন্স কিন্তু এক না। কেন এক না আমি তোমাদেরকে বলি। এই যে প্রথমে যখন লাগতেছিল 0 সেকেন্ড, 0 থেকে 1.43 সেকেন্ডের ডিফারেন্স হচ্ছে 1.43 সেকেন্ড, কিন্তু 1.43 পরে 2.02 কিন্তু 1.43 সেকেন্ডের ডিফারেন্স না, এখানে 0.59 সেকেন্ডের ডিফারেন্স আছে। এখন 0.59 সেকেন্ডের ডিফারেন্স হচ্ছে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে যে ডিফারেন্স এটা কিন্তু 0.59 না, এটা হচ্ছে 0.45 সেকেন্ডের ডিফারেন্স। আবার 2.47 থেকে 2.85 কিন্তু 0.38 সেকেন্ডের ডিফারেন্স। তার মানে এই সময়ের ডিফারেন্সটা কিন্তু ইকুয়াল না, এইটা মাথায় রাখা লাগবে। যদি এটা আমি মাথায় রাখি, তাহলে আমি যদি ধরি যে আমার প্রথম ডিসটেন্সটা হচ্ছে 1.43 সেকেন্ড, তাহলে আমি আনুমানিক যে ডিসটেন্সটা ধরতেছি তার চাইতে কম সময়ের ডিসটেন্স হবে এই 1.43 পরে 2.02। তার মানে এটা এখানে হবে 2.02, তার চাইতে কম সময়ের মধ্যে হবে 2.47, তার চাইতে কম সময়ের মধ্যে হবে 2.85। কেন? কারণ এই ডিসটেন্সটা যতটুকু, আমি আবারও বলতেছি, এই ডিসটেন্সটা যতটুকু এটা ততটুকু না। এটা 1.43 সেকেন্ড ডিফারেন্স, এটা 0.59 সেকেন্ড ডিফারেন্স, এটা 0.45 সেকেন্ড ডিফারেন্স, এটা 0.38 সেকেন্ড ডিফারেন্স। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে যখন আমি শক্তির পরিমাপ হিসাব করব তখন একই রকম ভাবে বাড়ছে। দেখো এখানে হচ্ছে 7350 জুল। এই শক্তির পরিমাণটা একটু দূরে সরাইতে হবে। 7350 জুল। এখানে দেখো সেম ডিসটেন্সে এখানে আসবে 14000, কত? 14700 জুল। সেম ডিসটেন্সে এখানে আসবে 22050 জুল। সেম ডিসটেন্সে এখানে আসবে 29400 জুল। বাট এই যে এইটা 1.43 সেকেন্ড, 2.02 সেকেন্ড, 2.47 সেকেন্ড এবং এটা হচ্ছে 2.85 সেকেন্ড, এটা সমদূরত্বে হচ্ছে না। এবং সমদূরত্বে না হওয়ার কারণে এই গ্যাপে যতটুকু বাড়ছে এই কম সময়ে তার চাইতে বেশি বাড়ছে। তুমি খেয়াল করো, 1.43 সেকেন্ডের ডিফারেন্সের কারণে 7350 জুল শক্তি বাড়ছে, এবং এইখানের যে ডিফারেন্স সেই তার চাইতে কম সময়ের ডিফারেন্সে শক্তির পরিমাণ বাড়ছে, তার চাইতে কম সময়ের ডিফারেন্সে শক্তির পরিমাণ বাড়ছে। তাহলে এক্ষেত্রে কি হইতে হবে? আমি যদি এবার ডেটাগুলো চিন্তা করি, কোনগুলো হবে ডেটা খেয়াল করো। আমি যদি ধরো এখানে একটা ইমাজিনারি লাইন চিন্তা করি। আচ্ছা, এখানে একটা ইমাজিনারি লাইন, যেহেতু আমি আসলে বোর্ডে আঁকতেছি, তোমরা হচ্ছে গ্রাফ পেপারে করবা, এবং আমার মানগুলা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি হইতে পারে। সুতরাং এট লাস্ট আমি যদি ইমাজিনারি লাইন নেই, তোমরা কিন্তু টোটাল 3টা গ্রাফ আঁকাবা। আচ্ছা, এরপর আমি যদি লম্বালম্বি ভাবে চিন্তা করি, তাহলে এইরকম যদি আমি নেই। আচ্ছা, আমি যদি আবার লম্বালম্বি ভাবে চিন্তা করি,
আমার এখানে আসলে মানে একটু লম্বা দূরত্ব হইতে পারে, তোমরা একটু এই ভুল ত্রুটিগুলো একটু তোমরা যখন ইসে করবা, গ্রাফে করবা, থিংস উড বি মাচ মোর অ্যাকিউরেট। আমার এই সাদা বোর্ডে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এখন আমি চিন্তা করছি, আমি যদি গ্রাফটাকে আঁকাই, আমি প্রথমে যদি এখন গতিশক্তি আর বিভব শক্তির চিন্তা করি, যে আমার প্রথমে আমি কি দেখাবো, সময় গতিশক্তি। তো আমার সময় যখন 0 তখন গতিশক্তিও 0, তার মানে এটা হচ্ছে আমার প্রথম বিন্দু, ওই যে এখানে। এবার দ্বিতীয়ত যখন আমার টাইম 1.43 সেকেন্ড, তখন আমার গতিশক্তি কিন্তু 7350। তার মানে এই অবস্থায় আমার গতিশক্তি মানে পাথরের গতিশক্তি এখানে। সময় যখন 2.02 তখন 14700, তার মানে গতিশক্তি হচ্ছে এইখানে। যখন সময় 2.47 তখন গতিশক্তি গিয়ে এইখানে, অর্থাৎ এই জায়গায়। এবং সবশেষে 2.85 সেকেন্ডে গতিশক্তি 29400 টপ, তার মানে এইখানে। এখন ডেটাটা কেমন হচ্ছে? ডেটা কিন্তু একেবারে সরল রেখা হচ্ছে না। সুতরাং এই কারণে এই ভ্যালুটা আসলে এই রকম ভাবে একটু বাঁকা হবে। আমি আসলে খুব ক্লিন করে দেখাতে পারছি না। এই ধরো এই রকম হবে। এই হচ্ছে গ্রাফ, একটু এরকম হবে। সুতরাং এটা হচ্ছে আমার প্রথম গ্রাফ, যে গ্রাফটা একদম সোজা হচ্ছে না। কেন হচ্ছে না? আবারও বলতেছি, দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে সোজা হচ্ছে না কারণ তুমি হিসাব করো, তোমার 4টা টাইম, তোমার এই টাইমটা থেকে এই টাইমের যে ডিফারেন্স, এই ডিফারেন্সে বাড়ছে 7050, কি 7350। এই ডিফারেন্সে যেতে এই ডিফারেন্সটা তো কম, এই কম সময়ে 7350 বাড়ছে। আবার এই ডিফারেন্সের চেয়ে এটা আরো কম, তার মানে ডিফারেন্স যেহেতু কম, সুতরাং আমার গ্রাফের যে ডেটা, সেই ডেটাটাকে আরেকটু স্কুইজ করতে হবে। তার মানে এই ডিফারেন্স 1.43 ঠিক আছে, কিন্তু এই ডিফারেন্স 1.43 না, এটা হচ্ছে 0.59 ডিফারেন্স, এটা 0.45 ডিফারেন্স, এটা 0.38 ডিফারেন্স। এই কারণে এটা এরকম হবে। এরপর যদি আমি, এটা কিন্তু গ্রাফ 1, এটা একবার আঁকাবা, আবার নিচে আঁকাবা সময় বনাম বিভব শক্তি। তো বিভব শক্তি কোথায় ছিল? ওই যে টাইম যখন 0, বিভব শক্তি 29400, তার মানে এইখানে। এবার টাইম যখন 1.43, বিভব শক্তি এসে দাঁড়াইছে এইখানে। টাইম যখন কত 1.43 তে 22500, আচ্ছা এইটা যখন 2025 এইখানে এসে দাঁড়াইছে এখানে। 2.47 এসে দাঁড়াইছে এখানে। 2.85 এসে দাঁড়াইছে 0 তে। তখন এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা হবে এই রকম, এই 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 রকম। এখন ঘ নাম্বার আমি যখন গ্রাফটা আঁকাবো, তখন ঘ নাম্বার আইসা আমাকে কি বলছে, লেখচিত্র হইতে দেখাও যে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তি সমান হবে। তো আমি লেখচিত্র হইতে দেখাচ্ছি যে এই উচ্চতায়, অর্থাৎ কোন উচ্চতায়, মানে আমি যদি লেখচিত্র থেকে দেখে কোন অংশে, এই 2.02 সেকেন্ডে, এই 2.02 সেকেন্ড কোনটা, এই যে এটা, সে যখন কোন উচ্চতায় থাকে, 20 মিটার হাইটে থাকে। তো কেমনে বুঝলাম? কারণ এই যে ও যখন আমি এই হিসাবটা করছিলাম, তখন ও এই জায়গা থেকে টোটাল 20 মিটার অতিক্রম করেছে এবং ভূমি থেকে সে 20 মিটার উচ্চতায় ছিল। সো 20 মিটার উচ্চতায় যদি থাকে, তার মানে এখানে আমাদের মনে রাখা লাগবে যে ওভারঅল ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের হিসাবটা হচ্ছে যে বিভব শক্তি এবং গতিশক্তি এই উচ্চতায় কত, এটা আমরা কিভাবে হিসাব করব? গতিশক্তি এবং বিভব শক্তি থেকে, যে এই উচ্চতায় এসে বিভব শক্তি এবং গতিশক্তি সমান। এটা কিন্তু ঘ নাম্বার কোয়েশ্চেনের গ্রাফ। ঘ নাম্বার কোয়েশ্চেনে আমরা যদি দুইটা গ্রাফকে একসাথে করি, তাহলে এরকম একটা মিড পয়েন্ট পাবো। তখন আমি বলবো ঘ নাম্বার কোয়েশ্চেনে যে এই উচ্চতায় ইপির মান হচ্ছে, মানে এই পয়েন্টে ইপির মান হচ্ছে 14700 জুল এবং একই সাথে গতিশক্তি হচ্ছে 14700 জুল। তা সেই উচ্চতাটা মোট উচ্চতার কত শতাংশ? আমি যদি এটা হিসাব করি যে 20 মিটার উচ্চতায় ঘটনাটা ঘটছে,
বিভব শক্তি গতি শক্তি সমান, তার মানে 20 মিটার উচ্চতায় এই ঘটনাটা ঘটেছে। সো 20 মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি অর্থাৎ ইপি এবং ই কে সমান। যদি সমান হয় তাহলে এটা কত শতাংশ উচ্চতা? 40%। কিভাবে? সুতরাং এটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 40 ইন্টু 100%। তার মানে এটা আমি বলতেই পারতেছি যে এটা 50% উচ্চতা এই ঘটনাটা ঘটবে। এই তো, আর তো কিছু না। এবার বলো আমাকে, কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। এবং এই গ্রাফটাকে যদি আমরা সোজা করে আঁকাই, এটা সোজা হয় না, তো সোজা হবে না, এটা কার্ভ হবে, কারণ এই ডিসটেন্সটা কম, সুতরাং এটা এরকম কার্ভ হবে। সো তোমরা এখানে লিখবে হচ্ছে শক্তির পরিমাণ, এই যে এখানে যেটা আমি মুছে দিয়েছিলাম, এটা হচ্ছে শক্তির পরিমাণ। ওকে, সো আমরা ঘ নম্বর কোশ্চেনে লিখব যে লেখচিত্র থেকে কোন পয়েন্ট আমরা দেখতেছি, কোন পয়েন্টে যে 14,700 জুল এটা হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তি 2.02 সেকেন্ডে, এবং ওই উচ্চতায় বা ওই সময়ে বস্তুটি ভূমি থেকে 20 মিটার উচ্চতায় ছিল এবং সে 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে। সুতরাং কোন উচ্চতায় ঘটনাটা ঘটতেছে? 20/40 into 100%, which is 50%. সিম্পল, কোনো প্রবলেম? সুতরাং এই হচ্ছে আমার তরফ থেকে ডেটা, আমার তরফ থেকে ব্যাখ্যা, এবং আমি আবারও বলতেছি আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না। কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের লজিক যুক্তি থাকলে আমি আবারও বলছি, নাম্বারস ডোন্ট লাই, এবং ফিজিক্সের ম্যাথগুলোর ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে আসল। সুতরাং এখানে আমি যতটুকু লিখে দিয়েছি, এখানে ভাষার বাহুল্য বা এখানে এইভাবে লিখতে হবে এই বিষয়গুলো আমার কাছে নগণ্য। আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্টের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সে হচ্ছে ফিজিক্স বোঝে, এবং আর কোনো ধরনের প্রবলেম এক্ষেত্রে বা আর কোনো ধরনের সমস্যা এখানে গ্রহণযোগ্য না হওয়াটাই উত্তম হবে। সুতরাং আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের স্কুলে পড়ুয়া স্টুডেন্ট যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়ালেখা করছে, তাদের জন্য বিজ্ঞান শিক্ষাটা আরেকটু মধুর হয়। একটা কনসেপ্ট জিনিস, একটা কনসেপ্টকে ভালো মতো বুঝতে গেলে যে আনন্দ লাগে, সেই আনন্দটা যেন আমরা দিতে পারি, এতটুকু হচ্ছে আমার কথা। কোনো শিক্ষক দেখে থাকলে, কোনো স্টুডেন্ট দেখে থাকলে, কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হলে প্লিজ আমাকে জানাইও। আমি এখানে জাস্ট ব্যাখ্যা করলাম, তোমরা তোমাদের মতন ব্যাখ্যা করবা। আমি এখানে একটা গ্রাফ করে দিছি, বাট তোমরা 3টা গ্রাফ আঁকাবা। সময় গতি শক্তি একটা গ্রাফ হবে যেটা নিচের থেকে উপরে উঠবে, আর একটা হচ্ছে সময় বিভব শক্তি গ্রাফ হবে, এটা উপর থেকে নিচে নামবে, আর একটা হচ্ছে ঘ নাম্বার আইসা 2টা গ্রাফকে একসাথে করে দিতে হবে এবং আমাদেরকে পয়েন্টিং করে দিতে হবে যে এই উচ্চতায় বা এই অবস্থানে বা এই সময়ে এই বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে, এবং সেটা 50% উচ্চতায় হবে। ঠিক আছে, তাহলে আজকে রাখছি, দেখা হবে পরের ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।